লিভার অ্যাবসেস, একটা প্যাশেন্টের যদি অ্যাবডোমিনাল পেইন, ফিভার যদি থাকে উইথ অর উইদাউট জন্ডিস, আপনি আল্ট্রাসাউন্ড করে দেখলেন যে লিভার এসওএল পাওয়া যাচ্ছে, দেয়ার ইজ পসিবিলিটি অফ লিভার অ্যাবসেস। এক্সামিনেশনে টেন্ডার হেপাটোমেগালি পাওয়া যেতে পারে। তাহলে এই ধরনের প্যাশেন্টকে আমরা কীভাবে ম্যানেজ করবো? লিভার অ্যাবসেস মেনলি দুই টাইপের কমন, একটা হচ্ছে অ্যামিবিক, আরেকটা হলো পায়োজেনিক। অ্যামিবিক যদি দিয়ে হয় তাহলে শুধুমাত্র মেট্রোনিডাজল 750 মিলিগ্রাম টিডিএস এরকম করে 10 to 14 ডেজ ট্রিটমেন্ট শেষ। যদি সাইজ বড় হয় তাহলে এটা মেট্রোনিডাজলের পাশাপাশি প্যাশেন্টের অ্যাবসেসটা ড্রেন করা লাগতে পারে, অ্যাসপিরেশন করা লাগতে পারে। এরপরে পায়োজেনিক যেটা, এটা ইউজুয়ালি মাল্টিপল অ্যাবসেস থাকে আল্ট্রাসাউন্ডে, এবং এর ট্রিটমেন্ট হচ্ছে সিপ্রোফক্সাসিন প্লাস মেট্রোনিডাজল। সাথে প্যাশেন্টের পেইন থাকলে আমরা প্যারাসিটামল দিতে পারি, ফিভারের জন্য প্যারাসিটামল দিতে পারি। এটা হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট। তাহলে লিভার অ্যাবসেস যদি কোনো প্যাশেন্টের থাকে তাহলে আমরা পায়োজেনিকের জন্য যদি এই টেস্ট যদি আর ফার্দার টেস্ট করা না যায় তাহলে আমরা সিপ্রোফ্লক্সাসিন উইথ মেট্রোনিডাজল আইভি, মেট্রোনিডাজল টিডিএস, সিপ্রোফ্লক্সাসিন বিডি এরকম করে আমরা 14 ডেজ পর্যন্ত দিব। দেওয়ার পরে যদি ইমপ্রুভ করে যায়, আমরা আবার সিমটম যদি ইমপ্রুভ করে যায়, টেন্ডার হেপাটোমেগালি যদি কমে যায়, প্যাশেন্টের পেইন যদি কমে যায়, ফিভার যদি কমে যায়, আমরা এক মাস পরে আবার আল্ট্রাসাউন্ড করে দেখতে পারি যে লিভারে যে অ্যাবসেসটা সেটার সাইজ কমলো কিনা। যদি দেখি যে না তারপরেও কমে নাই, তাহলে যদি এটা পায়োজেনিক সাসপিশন হয় আমাদের, বেটার হচ্ছে যে এর পাশ থেকে অ্যাসপিরেট করে যদি পায়োজেনিক হয় তাহলে আমরা প্যাশেন্টকে হচ্ছে 2 উইক দিব ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক, আর 4 to 6 উইক দিব ওরাল অ্যান্টিবায়োটিক। ওরাল আমরা সেফিক্সিম দিতে পারি প্যাশেন্টকে। তাহলে প্যাশেন্টের আমরা এইভাবে করে লিভার ফাংশন টেস্টগুলো করতে পারি, স্টুল আরএমই করতে পারি, অ্যান্টিবডি ফর অ্যান্টিভাইরাল করতে পারি। ট্রিটমেন্ট হচ্ছে এরকম যে আমরা সেফট্রাইক্সন মেট্রোনিডাজল কম্বিনেশন দিতে পারি, অথবা সিপ্রোফ্লক্সাসিন উইথ মেট্রোনিডাজল কম্বিনেশন দিতে পারি। এরপরে যদি পায়োজেনিক থাকে তাহলে আমরা সেফিক্সিম 6 উইক পর্যন্ত দিতে পারি। 4 to 6 উইক কন্টিনিউ করতে পারি। এবং একটা জিনিস মনে রাখতে হবে, লিভার অ্যাবসেস ট্রিট করার পরে এটা রিজলভ করে যেতে, লিভার থেকে টোটাল শ্যাডোটা যেতে 6 মান্থ to 1 ইয়ার টাইম লাগতে পারে। 6 মান্থ to 1 ইয়ার। তাহলে এর ভিতরে প্যাশেন্ট যদি অ্যাসিমটোমেটিক হয়ে যায় তাহলে প্যাশেন্টের ফার্দার কোনো অ্যাসপিরেশন বা ট্রিটমেন্টটা নাও লাগতে পারে। আর এমবিকের ক্ষেত্রে আমরা যেটা করি যে প্যাশেন্টকে মেট্রোনিডাজল অ্যাডভাইস করা হয়, টিডিএস ওরালি, মেট্রোনিডাজল ওরালি খাবে প্যাশেন্ট যদি টলারেট করতে পারে। এবং এরপরে ডাইলক্সানয়েড ফিউরয়েড দেওয়া হয়, যে লুমিনাল যে অর্গানিজম এদেরকে কিল করে, ইন্টেস্টিনাল লুমিনে যারা থাকে, এটা দিলে এটা আবার 10 দিন, এটা শেষ করার পরে 10 দিন এটা দেওয়া যেতে পারে। সিটি স্ক্যান যদি আমরা করি একটা লিভার অ্যাবসেসে এরকম যদি আমরা পাই, যদি আমরা এরকম একটা লার্জ অ্যাবসেস পাই, এবং মোটামুটি রাইট লোবের দিকে বেশি সিঙ্গেল অ্যাবসেস, এটা ইন্ডিকেট করে অ্যামিবিক লিভার অ্যাবসেস। এ দিয়ে একটা, ওকে, একটা থাকলে এটা অ্যামিবিক লিভার অ্যাবসেস। এটা দেখেন, এটা হচ্ছে একটা হাইড্রেটেড সিস্ট, একটা অ্যাবসেসের মতো একটা হাইপোডেন্স লেশন, এবং এর ভিতরে অনেকগুলো ডটার সিস্ট আছে। এই ছবিটা এই জায়গায় দেখেন, এগুলো হচ্ছে ডটার সিস্টের সেপ্টেশন, এগুলোকে সেপ্টেশন, এবং সেপ্টেশন ইন্ডিকেট করে ডটার সিস্ট, এবং এটা হচ্ছে একটা হাইড্রেটেড সিস্ট। আর এটা দেখেন মাল্টিপল, এখানে দেখা যাচ্ছে অ্যাবসেস, মাল্টিপল থাকলে এটা মোস্ট লাইকলি ইন্ডিকেট করে পায়োজেনিক লিভার অ্যাবসেস। এরপরে মোটামুটি আমরা শেষের দিকে চলে আসছি যে ফ্যাটি লিভার প্যাশেন্ট খুব কমনলি দেখা যায় যে প্যাশেন্ট নিয়ে আসে যে তাদের ফ্যাটি লিভার, যে একটা আল্ট্রাসাউন্ডের রিপোর্ট নিয়ে চলে আসে যে আল্ট্রাসাউন্ড ফ্যাটি লিভার পাওয়া গেছে। তাহলে এই প্যাশেন্টের এরকম একটা সিনারিও আমরা দেখি যে 35-year-old মেল প্রেজেন্টেড উইথ ফ্যাটি লিভার grade 1 ultrasound due to abdominal discomfort. He is hypertensive, diabetic and obese, BMI 32, liver is enlarged, there is no splenomegaly or ascites. How you will manage? তাহলে প্যাশেন্টের ফ্যাটি লিভার বোঝা যাচ্ছে, যেহেতু প্যাশেন্টের বিএমআই বেশি, হাইপারটেনশন, ডায়াবেটিস আছে, প্যাশেন্ট ওবেস, মোস্ট লাইকলি যে প্যাশেন্টের ফ্যাটি লিভার হচ্ছে ডিউ টু মেটাবলিক সিনড্রোম। এটাকে আমরা কি বলতে পারি? ইট কুড বি এ কেস অফ ন্যাশ। কিন্তু একটা প্যাশেন্টকে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বলার আগে অবশ্যই ভাইরাল মার্কার করতে হবে, অবশ্যই অটো ইমিউন মার্কারগুলো করতে হবে, অটো ইমিউন লিভার ডিজিজের মার্কারগুলো, এরপরে উইলসন ডিজিজের মার্কারগুলো করতে হবে। তাহলে একটা প্যাশেন্ট যদি ন্যাশ মনেও হয়, তারপর প্যাশেন্টের বি ভাইরাস স্ক্রিন করতে হবে, সি ভাইরাস স্ক্রিন করতে হবে, প্যাশেন্টের হচ্ছে অটো ইমিউন যে মার্কারগুলো এএনএ, অ্যান্টি স্মুথ মাসল অ্যান্টিবডি, এগুলো করতে হবে। এবং এরপরে প্যাশেন্টের যে আন্ডারলাইন প্যাথোলজি, ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস কন্ট্রোল, হাইপারটেনশন কন্ট্রোল, অবেসিটি কন্ট্রোলের জন্য ডায়েটারি মডিফিকেশন, এক্সারসাইজ, এগুলো আমরা অ্যাডভাইস করবো। এবং ফ্যাটি লিভার কমানোর জন্য সবচেয়ে বেস্ট অ্যাডভাইস হচ্ছে ওয়েট রিডাকশন। কোনো প্যাশেন্ট যদি 10% ওয়েট রিডাকশন করতে পারে ওভার দ্য 1 year, তাহলে তার লিভার ফাংশন অলমোস্ট নর্মাল হয়ে যাবে, তার ফ্যাটি লিভার অলমোস্ট নর্মাল হয়ে যাবে। তাহলে বেস্ট ট্রিটমেন্ট অফ দ্য ফ্যাটি লিভার ডিজিজ ইজ ওয়েট রিডাকশন বাই এক্সারসাইজ। কেউ যদি না খায়, যদি খাওয়া দাওয়া একদম কমায় দেয় ফ্যাটি লিভার হওয়ার পরে, এটা ফ্যাটি লিভার ডিজিজটাকে আরও অ্যাগ্রাভেট করবে। সো যদি ফ্যাটি লিভার ডিজিজ থাকে কোনো প্যাশেন্টের, এটা বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে যে প্যাশেন্টের অ্যাডভাইস করতে হবে যে তাকে ডায়েটারি মডিফিকেশন, লাইফস্টাইল মডিফিকেশন, স্পেশালি এক্সারসাইজ, যদি 30 মিনিটস অ্যাটলিস্ট। এবং যদি সে পার মান্থ যদি 1% ওয়েট লস করে, সে যে 100 কেজির একজন লোক, সে যদি এক মাসে 1 কেজি করে ওজন কমাতে পারে, তাহলে মোস্ট লাইকলি 1 বছর পরে তার লিভারে যে ফ্যাটি লিভারের যে চেঞ্জগুলো, সেটা অলমোস্ট 1 বছরে নর্মাল হয়ে যাবে। এবং র্যাপিড ওয়েট রিডাকশনটাকে অ্যাভয়েড করতে বলা হয়, বিকজ র্যাপিড ওয়েট রিডাকশন মে অ্যাগ্রাভেট ফ্যাটি লিভার ডিজিজ। ওকে, এবং ফ্যাটি লিভার ডিজিজ প্যাশেন্টকে বলার আগে অবশ্যই আমাকে ভাইরাল মার্কার, অটো ইমিউন মার্কার এবং সেলুলোপ্লাজমিন অ্যাটলিস্ট অবশ্যই আমাকে প্যাশেন্টকে করানো উচিত। যাদের ক্ষেত্রে পসিবল হবে না তাদেরকে আমরা অ্যাটলিস্ট অ্যাডভাইস করে রাখবো। ওকে, অ্যাটলিস্ট ভাইরাল মার্কারটা আমরা করে ফেলবো। এটা হচ্ছে একটা নর্মাল লিভার, আর এটা দেখেন, এটা হচ্ছে একটা নর্মাল লিভার। এই লিভারটা দেখেন একটু ব্রাইট,
ব্রাইট লিভারটা হচ্ছে ফ্যাটি লিভার, এটা হচ্ছে ব্রাইট, এটা হচ্ছে অল্প ব্রাইট, এটা হচ্ছে অনেক বেশি ব্রাইট, তাহলে গ্রেডটা বেশি হবে, যত ব্রাইটনেস তার গ্রেড তত বেশি। সিএলডি প্যাশেন্টের যদি অ্যাসাইটিস থাকে তাহলে অ্যাসাইটিসের জন্য বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে স্প্যানোল্যাক্টন। স্প্যানোল্যাক্টনে যদি কন্ট্রোল না হয় তাহলে আমরা ফুসেমাইড অ্যাড করবো। আর যদি হিউজ অ্যাসাইটিস থাকে, প্যাশেন্ট যদি সিমটোম্যাটিক থাকে, তাহলে বেটার হচ্ছে প্যাশেন্টকে রেফার করে দেওয়া হসপিটালের সেটিংয়ে প্যাশেন্টের ফ্লুইড অ্যাসপিরেশন করা লাগবে। তাহলে যদি হিউজ অ্যাসাইটিস না থাকে তাহলে আমরা অ্যাডভাইস কী করতে পারি, স্প্যানোল্যাক্টন ফুসেমাইড। তাহলে সবাই যেটা কমনলি অ্যাডভাইস করে থাকেন যে ফ্লুলাক বা এডিডোস কম্বিনেশন, যেটা এটা 1-1 করে শুরু করা যেতে পারে, 20-50-1-1, আস্তে আস্তে করে ডোজ বাড়ানো যেতে পারে। স্প্যানোল্যাক্টন সর্বোচ্চ 400 দেওয়া যেতে পারে, আর ফুসেমাইড সর্বোচ্চ 160 দেওয়া যেতে পারে। তাহলে এভাবে করে ট্যাবলেট যদি আমরা দিই 20-50 ট্যাবলেট পাওয়া যায়, এটা আমরা 1-1 করে শুরু করতে পারি, আস্তে আস্তে ডোজ বাড়াতে পারি। তবে ডোজ বাড়ানোর ক্ষেত্রে সেরাম ইলেকট্রোলাইট মনিটরিং করাটা খুব ইম্পর্টেন্ট। সিএলডি প্যাশেন্ট যদি ফিভার নিয়ে আসে, এটা একটু অ্যাডভান্স লেভেলের, তাহলে অনেকগুলো পসিবিলিটি হতে পারে। সিএলডি প্যাশেন্টের যে কোনো কারণে ইনফেকশন হতে পারে, অথবা অ্যাসাইটিস যদি থাকে, ওখান থেকে প্যাশেন্টের স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস থাকে। একটা সিএলডি প্যাশেন্টের যদি ফিভার হয় তাহলে আমাদের অবশ্যই এক্সক্লুড করা উচিত যে এটা এসবিপি না। কেন? কারণ এসবিপি হ্যাজ হাই রিস্ক অফ মর্টালিটি। ওকে, তাহলে এটার জন্য প্যাশেন্ট শুড বি রেফার করে অ্যাসাইটিক ফ্লুইড স্টাডি ছাড়া আমরা এটাকে কনফার্ম করতে পারবো না। সিএলডি প্যাশেন্ট যদি কনফিউশন নিয়ে আসে, অনেক কিছু হতে পারে, হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, হেপাটিক এনসেফালোপ্যাথি হতে পারে, অথবা অন্য কোনো কারণে প্যাশেন্টের স্ট্রোক হয়ে যেতে পারে, তাহলে সবগুলো থাকতে পারে। তো কনফিউশনের প্যাশেন্টের ক্ষেত্রে আমরা একটা আরবিএস চেক করতে পারি, ইলেকট্রোলাইট চেক করতে পারি, প্যাশেন্টের হচ্ছে যে হিস্ট্রি নিতে পারি যে তার বাউল মুভ করছে কিনা, তার কোনো জিআই ব্লিডিং হচ্ছে কিনা, তার কোনো ইনফেকশন আছে কিনা, অর্থাৎ হেপাটিক এনসেফালোপ্যাথি কোনো প্রেসিপিটেটিং ফ্যাক্টর যদি থাকে, এবং এই ধরনের প্যাশেন্ট শুড বি রেফার্ড। দিস টাইপস অফ প্যাশেন্ট শুড বি রেফার্ড। তাহলে আমরা মোটামুটি আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজি এবং হেপাটোলজি যে পার্টটা, এটা আমরা মোটামুটি কমপ্লিট, আমাদের পার্টগুলো কমপ্লিট। তাহলে আমরা যদি আবার একটু রিপিট করি যে আমরা গ্যাস্ট্রোএন্টারোলজিতে আমরা যে জিনিসগুলোকে একটু হাইলাইট করার চেষ্টা করলাম, যে একটা প্যাশেন্টের ডিসপেপসিয়ার অ্যাপ্রোচ আমরা আলোচনা করলাম, ম্যানেজমেন্ট আলোচনা করলাম। একটা ডিসফেজিয়ার প্যাশেন্টের অবশ্যই এন্ডোস্কোপি করা লাগবে, বিকজ ইটস অলওয়েজ প্যাথোলজিক্যাল। তবে যদি ড্রাগ ইনডিউসড হয় আমরা এটা পরেও করতে পারি। এরপরে আমরা আলোচনা করলাম যে ওরাল আলসার, মোস্ট কমন কজ হচ্ছে অ্যাফটাস আলসার, ক্যান বি ক্যান্ডিডিয়াসিস, সো দ্য প্যাশেন্ট শুড বি ইভ্যালুয়েটেড লাইক দিস। এরপরে আমরা আলোচনা করলাম যে প্যাশেন্টের হিকটাপের ম্যানেজমেন্ট কী হবে, ইন্ট্রাক্টেবল হিকটাপের ম্যানেজমেন্ট কী হবে, একটা অ্যাবডোমিনাল পেইন এর অ্যাপ্রোচ কী হবে, আমরা কী হিস্ট্রি নেব, এবং প্যাশেন্টের যদি অ্যাকিউট অ্যাবডোমেন হয়, ইট শুড বি রেফার্ড টু দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট। এবং ইমার্জেন্সিতে রেফার করার আগে আমরা প্যাশেন্টকে পেইন কিলার দিতে পারি, একটা পেইন কিলার আমরা প্রেসক্রাইব করতে পারি। প্যাশেন্টের যদি ডায়রিয়া থাকে আমরা এটা কীভাবে অ্যাপ্রোচ করবো, ব্লাডি ডায়রিয়া হলে কী করবো, নন ব্লাডি হলে কী করবো, নন ব্লাডি ডায়রিয়ার কজ কী হবে, আইবিএস এর প্যাশেন্ট আমরা কীভাবে ম্যানেজ করতে পারি, এটা গ্রস আমরা একটা আইডিয়া এখানে ডিসকাস করলাম। এরপরে আমরা চলে আসছি হেপাটোলজিতে। হেপাটোলজির সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে জন্ডিস, যে একটা জন্ডিস 3টা টাইপ হতে পারে, প্রি হেপাটিক হতে পারে, হেপাটিক হতে পারে, পোস্ট হেপাটিক হতে পারে। কীভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো, আমরা সেরাম বিলিরুবিন, ডিরেক্ট বিলিরুবিন, লিভার এনজাইম, প্রথ্রম্বিন, অ্যালবুমিন, আল্ট্রাসাউন্ড, মোটামুটি এই কয়েকটা বেসিক টেস্ট করে একটা সিবিসি উইথ পেরিফেরাল ব্লাড ফিল আমরা সবগুলো জন্ডিসকে মোটামুটি একটা ডিফারেন্সিয়েট করতে পারবো, অ্যাটলিস্ট কোন ক্যাটাগরি এটা আমরা একটা ক্যাটাগরাইজ করতে পারবো। এরপর আমরা বললাম যে সিএলডি প্যাশেন্টের যদি অ্যাসাইটিস হয় আমরা কীভাবে ম্যানেজ করবো। এরপরে হচ্ছে যে সিএলডি প্যাশেন্টের ফিভার বা কনফিউশন হলে প্যাশেন্ট শুড বি অ্যাডমিটেড, এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আমরা আলোচনা করলাম যে একটা প্যাশেন্টের যদি অ্যাবডোমিনাল পেইন উইথ ফিভার যদি থাকে, তো এই ধরনের প্যাশেন্টের ক্ষেত্রে লিভার অ্যাবসেস ইজ এ পসিবিলিটি। এরকম প্যাশেন্টের ক্ষেত্রে আমাদের লিভার এনজাইমগুলো করতে হবে, লিভার ফাংশনগুলো করতে হবে, সাথে অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে ইজ দেয়ার এনি লিভার অ্যাবসেস, অ্যান্ড ইফ দেয়ার ইজ লিভার অ্যাবসেস we can treat it blindly, but better to aspirate the pus, and if we cannot aspirate, we can give the patient empirical therapy, that is ceftriaxone with metronidazole or ciprofloxacin with metronidazole IV followed by cefixime 400 mg BD for pyogenic abscess, and if we can confirm স্কুল আরবি করে যদি আমরা অর্গানিজম পেয়ে যাই, যদি আমরা কনফার্ম হয়ে যায় যে অ্যামিবিক লিভার অ্যাবসেস, তাহলে মেট্রোনিডাজোল দিব আমরা ওরালি 14 days ইফ প্যাশেন্ট ক্যান টলারেট। যদি মেট্রোনিডাজোল প্যাশেন্ট ওরালি টলারেট করতে না পারে তাহলে আমরা আইভি দিব, এবং এটা দেওয়ার পরে প্যাশেন্টের লুমিনের ভিতরে কিছু প্যারাসাইট থাকতে পারে, এই জন্য লুমিনাম প্যারাসাইটগুলোকে কিল করার জন্য আমরা ট্রিটমেন্ট ওরাল অথবা আইভি ট্রিটমেন্ট শেষ করার পরে ডাইলক্সানয়েড ফিউরয়েড, যেটা ডিলামাইড নামে পাওয়া যায় 500 mg TDS, এভাবে করে আমরা প্রেসক্রাইব করতে পারি। এবং একটা HbS-AG প্যাশেন্ট যদি পজিটিভ হয় HbS-AG, তার ভ্যাকসিনেশনের আগে অবশ্যই আমরা 3টা টেস্ট করি, একটা হচ্ছে HbS-AG, একটা হচ্ছে অ্যান্টি-HbC অ্যান্টিবডি, আর একটা হচ্ছে অ্যান্টি-HbS অ্যান্টিবডি। কোনো একটা পজিটিভ হলে আমরা প্যাশেন্টকে ভ্যাকসিনেট করবো না। যাদেরকে ভ্যাকসিনেট করবো তাদের আইডিয়াল ডোজ হচ্ছে 20 মাইক্রোগ্রাম, এবং এটা IM, এবং এটা হচ্ছে 0, 1 month, 6 month। ওকে, এবং প্রেগনেন্সিতে যদি কোনো প্যাশেন্টের পজিটিভ হয় তার যদি ট্রিটমেন্টের ইন্ডিকেশন থাকে ট্রিটমেন্ট দিতে হবে, এবং প্যাশেন্ট ব্রেস্ট ফিড করতে পারবে, এবং মোড অফ ডেলিভারি হবে নর্মাল ডেলিভারি। ওকে, আর তাহলে মোটামুটি আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজি পার্টটা, গ্যাস্ট্রোএন্টারোলজি এবং হেপাটোলজি এখানে শেষ। তো আমি কনক্লুড করবো আমাদের কিছু দিয়ে, যে আপনি অবশ্যই যে অ্যাকচুয়ালি আমাদের যে প্র্যাকটিস, জিপি প্র্যাকটিস বা ফিজিশিয়ান হিসেবে আমাদের যে প্র্যাকটিস টোটালি নলেজ ওরিয়েন্টেড। সো নলেজ অনেক সময় চেঞ্জ হতে থাকে, যার কারণে আপনাকে কন্টিনিউয়াস কিছু পড়া উচিত, ডেলি 1 hour to 2 hour পড়া উচিত। অনেক বড় বড় কনসালটেন্টদের দেখেছি, অনেক বড় বড় প্রফেসরকে দেখেছি যারা এখনও বিং এ প্রফেসর, বিং এ চেয়ারম্যান, দে স্টাডি 2 hours, 3 hours, even 5 to 6 hours। সো অল্প করে হলেও আপনাদের একটু পড়া উচিত, বিশেষ করে কিছু টেক্সট বই পড়া উচিত, এবং চিন্তা করা উচিত, এবং কাজ করার আগে চিন্তা করা উচিত, চিন্তা করার আগে পড়া উচিত। এবং আপনি যে কাজগুলো করবেন, যে পড়াগুলো করবেন, সেগুলো চাবেন এগুলোকে ডকুমেন্ট রাখার চেষ্টা করবেন, প্যাশেন্টের হিস্ট্রি ডকুমেন্ট, প্যাশেন্ট ইনভেস্টিগেশনের ডকুমেন্ট, এবং এই ডকুমেন্টগুলো আপনাকে পরবর্তী চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করতে হেল্প করবে। এবং আপনাদের জিপি কোর্সে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি, এবং আমাদের পরবর্তী সেশনগুলো দেখার অনুরোধ রাখছি। ওকে, আল্লাহ হাফিজ।